আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মালয়েশিয়া সফর 1 মাসও হয়নি, এর মধ্যেই দীর্ঘদিনের বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গতকাল। 2008 সাল থেকে বেশিরভাগ সময় বন্ধ থাকে, এরপর কিছুদিন খোলা থাকে, বন্ধ থাকে, খোলা থাকে, এরকমভাবে 2024 সালের 1 জুন শেষবারের মতো বন্ধ করে দেওয়া হয় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য। এরপর ইউনূস সরকার চেষ্টা করেছে, অবশ্যই এটা স্বীকার করতে হবে, তারা চেষ্টা করেছে, কিন্তু হয়তো সরকারি আনস্টেবিলিটির জন্য বা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না, এরকম অনেক কিছু মিলিয়ে মালয়েশিয়া এটা উন্মুক্ত করেনি। তো জনাব তারেক রহমানকে তারা যেভাবে সম্মান জানিয়েছে, লাল গালিচা শ্রদ্ধা জানিয়েছে, লাল গালিচা দিয়ে সম্মান জানিয়েছে, তারপর তার জন্য ডিনার পার্টির আয়োজন করেছে, তারপর তার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট দেখে, তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা, লাস্টে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বন্ধু মহাজাদু জানে এটা উল্লেখ করে বাংলাদেশি গানটা দিয়ে একটি ভিডিও বানিয়েছে। তো অনেক কিছু সাইন সিমটম দেখে আমরা আশা করছিলাম যে এটা উন্মুক্ত হবে। তবে প্রধানমন্ত্রী ওখান থেকে চায়না যাওয়ার পরেও বিরোধী দল সহ অনেকেই বলেছেন যে হয়তো এত তাড়াতাড়ি উন্মুক্ত হবে না, কথার কথা অনেকেই কথা দিয়েছে, হয়নি, এরকম অনেক কিছু বলেছিল। কিন্তু 1 মাস হয়নি, এর মধ্যেই তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়ে তার সরকারের প্রতি তারা রেসপেক্ট দেখিয়ে একটা বিশ্বস্ততা বা বিশ্বাস স্থাপন করে তারা অলরেডি শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশ থেকে জনগণ সরকারি খরচে, অর্থাৎ নিজেদের 1 টাকাও খরচ না করে ওখানে যেতে পারবে। তবে একটা কথা, যে এবার কিন্তু মালয়েশিয়ার হাতে এজেন্সি ছেড়ে দেওয়া হয়নি, বাংলাদেশের এজেন্সি দিয়ে কাজগুলো করা হবে। এখানে ভালো যেরকম খারাপও সেরকম, কারণ বাংলাদেশের কিন্তু অনেক দিক থেকে হিস্ট্রি কিন্তু খারাপ। তো আশা করব আগের মতো কোনো ভুল, দুর্নীতি, উল্টাপাল্টা কাজ করে এই শ্রমবাজার যাতে আবার বন্ধ না করা হয়, এরকম ভাবে কাজ করতে হবে। এছাড়া মধ্যপ্রাচ্য, তারপর মরিশাস, জাপান, এগুলোর শ্রমবাজারও খুব শীঘ্রই উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে। তো প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের রেজাল্ট কি? তো এই রেজাল্ট দেখে আপনারা কি বলবেন? এরকম সফল, 100% সফল। উনি যেসব ডিমান্ড করেছিল বা যেসব প্রস্তাব উত্থাপন করেছিল তার মধ্যে ছিল, প্রথমেই ছিল শ্রমবাজার উন্মুক্তকরণ করা, আরেকটা ছিল মালয়েশিয়ার জেলে অনেক বাঙালি আছে, তারা বাংলাদেশি আছে, তাদেরকে যদি বিশেষ বিবেচনায় মুক্ত করা যায়। অলরেডি উনি যেদিন গেছে সেদিনই মনে হয় 22 জন কি 27 জন বাংলাদেশিকে তারা ছেড়ে দিয়েছে, তারা বাংলাদেশে চলে এসছে। সো আশা করব প্রতিটা জায়গায় ওনার এরকম বিদেশ সফর এরকম সফলতা বয়ে নিয়ে আসবে। আল্লাহ হাফেজ। আরও একটা তিতা সত্য কথা শোনেন, সেটা হচ্ছে আমরা যারা সচেতন নাগরিক আছি এবং যারা সাধারণ জনগণ আছে, যারা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের উপরে নির্বিচারে গুলি চলছিল, যেটা দৃশ্যপটে দেখা গেছে, সেটার উপরে ভিত্তি করে যে রাজপথে নেমেছিল, তারা নামতো না যদি তারা জানতো যে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পরে বলবেন যে 71কে আমরা সাকসেস করতে পেরেছি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। মানে 71-এর সাথে আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থানের তুলনা করতেন তখন, তাহলে কেউ রাজপথে নামতো না। আপনারা যদি তখন বলতেন যে 16ই ডিসেম্বর আপনারা মানেন না, বিজয় দিবস আপনারা মানেন না, 7ই মার্চ আপনারা জানেন না, আপনারা এই যে যতগুলো হচ্ছে বুদ্ধিজীবীদের ভাস্কর্য আছে সেগুলো এরকম ধূলিসাৎ করে দিবেন, চুরমার করে ফেলবেন বাংলাদেশটাকে, এগুলো যদি বুঝতো তাহলে কেউ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতো না। এটা হচ্ছে ডাহা সত্য কথা। যদি জানতো জামাত ইসলাম এই জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী বা এই জুলাই গণঅভ্যুত্থান তারা তৈরি করেছে, তাহলে বাংলার জনগণ কেউ রাজপথে নামতো না। আপনারা আজকে টকশো ফাটাচ্ছেন, টকশোতে বসে বলতেছেন যে নতুন বাংলাদেশ, 71-এ দেশ স্বাধীন হয় নাই, আপনারা 47-এ দেশ স্বাধীন করছেন আর এখন দেশ স্বাধীন করতেছেন। আপনারা যদি বলতেন যে 71 আপনারা মানেন না, মুক্তিযুদ্ধ বলতে কিছু হয় নাই, বিজয় দিবস বলে কিছু নাই, এই যে তথাকথিত যারা এনসিপি, জামাত ইসলাম, আপনারা এখন যে ধরনের কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি সাধারণ মানুষ জানতো, স্পষ্ট কথা, তাহলে কেউ রাজপথে নামতো না, জুলাই গণঅভ্যুত্থান হতো না। জুলাই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট হচ্ছে ব্যবহার করে দেশের জনগণের ঘুমকে হারাম করছেন, বাংলাদেশের যে সাফল্য সেটাকে নষ্ট করছেন। আপনারা 32 ভাঙছেন, আপনারা গণভবনের মধ্যে মব করছেন, আপনারা যা কিছু করছেন, এটা পুরাই দিচ্ছেন, সেটা পুরাই দিচ্ছেন, এগুলি হাসিনার বাপের সম্পত্তি না, এগুলো আপনাদেরও বাপের সম্পত্তি না, এগুলো হচ্ছে জনগণের সম্পত্তি। এই জনগণের সম্পত্তি যে আপনারা ডিস্ট্রয় করবেন, এটা যদি সাধারণ মানুষ জানতো বা ছাত্র জনতা, সমস্ত ছাত্র জনতা যদি বাংলাদেশ ব্যাপী জানতো, কখনোই এই জুলাই গণঅভ্যুত্থান হতো না, নামতো না, অংশগ্রহণ করতো না, কিচ্ছু করতো না।
আপনারা মারা পড়তেন। যদিও তখন পুলিশ, কিছু ভিডিও ফুটেজে দেখবেন যে পুলিশ বলছে যে এটা জামাত শিবিরের প্ল্যানকৃত একটা আন্দোলন, কিন্তু সেটাকে আমরা বুঝি নাই, সেটাকে আমরা কাউন্ট করি নাই। আমরা দেখেছি যে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, আমরা দেখেছি যে আরাফাত ভুলভাল কথা বলছে, আমরা দেখেছি বাচ্চাদের গুলি লাগছে, আমরা দেখছি যে বাচ্চাদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমরা এই সমস্ত কিছু দেখে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু আপনারা আজকে যে কথাগুলো বলছেন বা আজকে যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা করছেন, সেগুলো সম্পর্কে যদি আমরা অবগত থাকতাম তাহলে অবশ্যই এই জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারি হতাম না। সুতরাং আপনারা এই মেটিকুলাস ডিজাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ক্যাশ করে আপনারা যা কিছু করতে যাচ্ছেন, এটার পরিণতি এতটাই ভয়ঙ্কর হবে যে মানে আপনাদের তো পরিণতি খুব খারাপ হবে, সেটা তো 100%। কিন্তু আমরা যারা নিরপেক্ষভাবে শুধুমাত্র মানুষের মানবতার কথা চিন্তা করে ফিল্ডে ছিলাম, আমাদেরও ভালো কিছু একটা হবে না। তবুও বলবো, মানে আমি আওয়ামী লীগকে শুধু বলছি না যে আওয়ামী লীগ আমাদের খুব খারাপ কিছু করে ফেলবে তা না, বা আওয়ামী লীগ খুব ভালো করেছে আমি সেটাও বলছি না, কিন্তু সত্য কখনো চাপা থাকে না, সত্য বেরিয়ে আসে। আপনি 1000টা কার্পেট দেন, কিন্তু সত্য বেরিয়ে আসবে। সুতরাং আপনারা যে ধরনের ফন্দি করতেছেন বাংলাদেশকে কেন্দ্র করে, যে ধরনের ডিজাইন তৈরি করতে চান না কেন, আপনার এই ডিজাইন ভেঙে যাবে। সো বি কেয়ারফুল। পুরুষ মানুষ কিচ্ছু না পয়সা ছাড়া। যে পুরুষের পকেট ফাঁকা সেই পুরুষের কাছে কোনো মানুষ ফিরে না। যে পুরুষের পকেট ফাঁকা সেই পুরুষের মনটাও ফাঁকা হয়ে থাকে, কারণ তার মনে কেউ এসে বসে না। পুরুষ মানুষের পকেট যখন শূন্য থাকে তখন তার বাবা মাও তাকে দাম দেয় না, তখন তার বন্ধু বান্ধবও তাদেরকে ছেড়ে চলে যেতে চায়। যে পুরুষের টাকা যত বেশি সেই পুরুষের আত্মীয় স্বজন তত বেশি, যে পুরুষের টাকা যত বেশি সেই পুরুষের কাছের মানুষ, আপন মানুষ, প্রাণের মানুষ তত বেশি। যখন একটা মা গর্ভবতী হয় তখন মন থেকে, প্রাণ থেকে দোয়া করে, আমার সন্তানটা যাতে ছেলে হয়, আমার সন্তানটা যাতে ছেলে হয়, আমার সন্তানটা যাতে ছেলে হয়। কেন বলেন তো? খুব সিম্পল একটা কারণে, কারণ ছেলে সন্তানরা বাবা মাকে দেখে, ছেলে সন্তানরা বাবা মাকে ছেড়ে যায় না। মেয়ে সন্তানদের যতই করুক না কেন, মেয়ে সন্তানরা একদিন না একদিন পরের বাড়ি চলে যায়। মাও চিন্তা করে নিজের বেনিফিটের কথা, যে আমার সন্তানকে যে আমি পেটে রাখবো, মানুষ করব, বড় করব, এটার তো কোনো একটা আউটপুট, এটার তো কোনো একটা কিছু পাইতে হবে, বিনিময়ে তো থাকতে হবে। বাবা মাও এই কথা চিন্তা করে, বুঝতে পারছেন? বড় হওয়ার পরে যদি ছেলেটা দেখে, যদি ওই বেটা মানুষটাকে সবাই, সমাজের সবাই, তার বাবা মা, তার আশেপাশে মানুষজন দেখে এই ছেলে আসলে গুড ফর নাথিং, এই ছেলে আসলে টাকা পয়সা ইনকাম করে আমাদেরকে খাওয়াতে পারবে না, আমাদেরকে দেখতে পারবে না, সেই ছেলের দাম ওই ঘরের মেয়ে মানুষ কি, ওই ঘরের কাজের বুয়ার চেয়ে খারাপ, কাজের বুয়ার চাইতেও খারাপ। সো পুরুষ মানুষের দাম হচ্ছে তখনই বেশি পাওয়া যায় যখন পকেট ভর্তি টাকা থাকে। মেয়েদের পিছে না ছুইটা, হ্যাঁ, আর ফ্যাশন শো না কইরা, যেমন চায় না কইরা পড়তে বসো, ভালো মতো এসএসসি পরীক্ষা দাও, পয়সা ইনকাম করো, পকেট ভারী রাখো। পকেট ভারী রাখলে এই দুনিয়া শুদ্ধ